আচ্ছা, এখন যে ভিডিওটা করব সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন নিয়ে করব। এর আগে প্রচুর সাবটপিক নিয়ে প্রায় ছটা কিংবা 7টা ক্লাসের ভিডিও আপলোড করা আছে। সেগুলো আপনারা অবশ্যই দেখবেন, বারংবার দেখবেন। দেখলে আস্তে আস্তে বিষয়গুলো কিন্তু একদম দেখবেন অন্তরের ভিতরে ঢুকে গেছে। তখন কেমিক্যাল বন্ডিংয়ের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এমনিই দিতে পারবেন উইদাউট প্র্যাকটিস। বেশ, তাহলে হাইব্রিডাইজেশন, হ্যাঁ, 3টে বন্ড থাকলে কীরকম হাইব্রিডাইজেশন sp2 হয়, 4টে বন্ড থাকলে sp3 হয়। এই সব বিষয়গুলো নিয়ে আমি একদমই সময় নষ্ট করব না। যারাই এই ভিডিওটা দেখছেন প্রত্যেকে এই বিষয়গুলো জানেন, তাই হাইব্রিডাইজেশন থেকে যে ধরনের প্রশ্নগুলো আসবে, যে কনসেপ্টগুলো একেবারে না জানলেই নয়, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আসুন শুরু করি। হাইব্রিডাইজেশন আছে TION। হাইব্রিডাইজেশনের একটুখানি একটা গল্প বলি, যে আমরা তো শিক্ষক শিক্ষিকা হওয়ার জন্যে ভিডিওটা দেখছি। তাহলে এই হাইব্রিডাইজেশন কথাটা কি করে এলো সেই গল্পটা একটু শুনব। এই গল্পটা শোনার জন্য আমাদের CH4 যে কম্পাউন্ড আছে সেই কম্পাউন্ডটা একটুখানি গঠনটা দেখব আমরা, ঠিক আছে? VBT ইউজ করে দেখব, এটা VBT থ্রু দিয়ে দেখব, VBT এর থ্রু দিয়ে দেখব। বেশ, কার্বনের কটা অ্যাটমিক নাম্বার কত? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, 6টা। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? 1s2, 2s2, 2p2, এটা হবে, তাই তো? তাহলে গ্রাউন্ড স্টেটে কীরকমভাবে সে থাকবে? বাইরের কক্ষ নিয়ে আমি বলবো, তাই তো? এটা 2s, এটা 2p। এবার এখানে 4টে কার্বনের 4টে হাতে 4টে হাইড্রোজেন আছে, তাহলে আমাকে 4টে ঘর ফাঁকা করতে হবে। 2টো ঘর ফাঁকা আছে, তাহলে আমাকে ফার্স্ট এক্সাইটেড স্টেট করতে হবে। এক্সাইটেড স্টেট 2 কখনো তো ডি সম্ভব নয়, তাই তো? তাহলে এই ইলেকট্রন এখান থেকে উঠে এইখানে যাবে। এইগুলো নতুন করে কিচ্ছু বলার ইচ্ছে তো ছিল না, তবু এই সামান্য একটুখানি জিনিস গল্পের আকারে, যাতে শিক্ষক শিক্ষিকা হওয়ার পরে আপনারাও আপনাদের ছাত্রছাত্রীদের সঙ্গে গল্পের আকারে বিষয়টা বলতে পারেন। এতে কী হবে, তাদের কনসেপ্ট অনেক ক্লিয়ার হবে। আপনারা এটা জানেন, আমি ধরেই নিচ্ছি, তবুও বলছি। বেশ, তাহলে এবার কি হলো, আমার 4টে হাত ফাঁকা হয়ে গেল। 4টে হাতে সে 4টে হাইড্রোজেনকে ধরবে। হাইড্রোজেনের 1s1 এই ইলেকট্রনটা থাকে, তাই তো? তাহলে কি করবে, এই হাতে একটা হাইড্রোজেন, সরি একটু ভিডিওটা পজ করে, আসলে একটু কাজে গিয়েছিলাম, কতটা বলেছি আমি নিজেও মনে করতে পারছি না, তবু আমি কোরিলেট করার চেষ্টা করছি। তাহলে ফার্স্ট এক্সাইটেড স্টেটে কি হলো, ফার্স্ট এক্সাইটেড স্টেটে আমি 4টে হাত কার্বনের খালি করে নিলাম। এবারে কি করছি, এবারে কি প্রতিটা হাতে একটা করে হাইড্রোজেন দেব। কিন্তু বিষয়টা হচ্ছে এটা কিন্তু 2s আর এই পুরোটা কিন্তু 2p, কিন্তু হাইড্রোজেনের সব কিন্তু 1s1, 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 1s1। তাহলে দেখুন, এটা একটা সেট অফ অরবিটাল আর এটা একটা সেট অফ অরবিটাল, 2 ধরনের অরবিটাল কিন্তু ফর্ম করছে, তাই তো? একটা SS ওভারল্যাপ হচ্ছে, একটা SP ওভারল্যাপ হচ্ছে। তাহলে এটা নিশ্চয়ই অবশ্যই একটা টাইপ হবে, এটাও একটা টাইপ হবে। 2টো আলাদা আলাদা টাইপের অরবিটাল ফর্ম করে। ঠিক এতক্ষণ পর্যন্ত আমরা VBT যা জেনেছি তাতে এটা কিন্তু সঠিক, একদম 100% সঠিক। কিন্তু বিষয়টা হচ্ছে এক্সপেরিমেন্টালি কিন্তু বিষয়টা এই রকম থাকে না। এক্সপেরিমেন্টালি কি হয়ে যাচ্ছে, বলা হচ্ছে যে এই যে 4টে বন্ড ফর্ম হলো, এই 4টে বন্ডই কিন্তু ইকুইভ্যালেন্ট। এদের বন্ড এনার্জি একই, এদের বন্ড লেন্থ একই, সমস্ত কিছুই কিন্তু এদের ইকুইভ্যালেন্ট। তাহলে বিষয়টা হচ্ছে যে সেটা আসছে কী করে,
এই যে জিজ্ঞাসার চিহ্নটা দিয়েছিলাম, অর্থাৎ এইখানেই আমার কিন্তু ইন্ট্রোডিউস হচ্ছে হাইব্রিডাইজেশন। এটা সুন্দর করে গল্প করে বললে কিন্তু স্টুডেন্টরা মানে কোরিলেট করতে সুবিধা হবে তার হাইব্রিডাইজেশনটা কোথা থেকে এসেছে। আমি সেই জন্যই জাস্ট একবার রিমাইন্ড করে দিলাম। তাহলে এবার বিষয়টা হচ্ছে যে এদের এই মানে দুটো সেট না হয়ে এটা একটা সেট হচ্ছে, তাহলে একটা সেট কিভাবে হবে, সেখানে আমরা হাইব্রিডাইজেশন বিষয়টাকে অ্যাপ্লাই করব। চলুন একটু অ্যাপ্লাই করে দেখে নিই। ভীষণ গরম। আচ্ছা, তাহলে কি হলো, কার্বন ইন ফার্স্ট এক্সাইটেড স্টেট, EXI XI এই যা EXCI excited STAT ফার্স্ট এক্সাইটেড স্টেটে কীরকম থাকে ওই পৃষ্ঠাতে আমরা যদিও দেখিয়েছি, তবু আরেকবার 2s এখানে একটা 1 2p, এটা খালি হয়েছে। এবারে কি এদের মধ্যে না ইন্টারমিক্সিং হয়ে যায়। আমি যেহেতু বললাম না চারটে বন্ডেরই কিন্তু বন্ড লেন্থ বলুন, বন্ড এনার্জি বলুন, সমস্ত ক্যারেক্টারগুলো সেম, ইকুইভ্যালেন্ট এক কথায় বলতে গেলে। তাহলে সেটা কেন হচ্ছে, কারণ এস আর পি নিজেদের মধ্যে ইন্টারমিক্সিং করে নেয়। ইন্টারমিক্সিং করে একটা হাইব্রিডাইজেশন প্রসিডিওরের ভিতর দিয়ে চারটে হাইব্রিড অরবিটাল ফর্ম করে, যাদের সমস্ত কিছু ইকুইভ্যালেন্ট, এনার্জি থেকে শুরু করে সমস্ত কিছু। এই চারটে তার মানে একসঙ্গে ইন্টারমিক্স হয়ে ফর্ম করছে চারটে হাইব্রিড অরবিটাল। সেটা কিন্তু আর মানে এস আর পি নিজেদের মধ্যে মিক্স হয়ে যাচ্ছে, তো তাহলে একটা এস আর তিনটে পি, তাহলে sp3 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 সবগুলো কিন্তু এখন sp3 হয়ে গেছে এবং সবগুলো এনার্জি বলো লেন্থ বলো সব কিছুতেই সেম হয়ে গেছে। তাহলে এই প্রতিটা sp3-র সঙ্গে যখন আগের পৃষ্ঠায় যে হাইড্রোজেনটা আমি দেখিয়েছি, হাইড্রোজেনের 1s1, এই 1s1 যখন ওভারল্যাপ করবে 1s1 এর ক্ষেত্রে 1s1 এর ক্ষেত্রে 1s1 এর ক্ষেত্রে 1s1, সেক্ষেত্রে এবার দেখা যাচ্ছে কি সমস্ত সেট অফ অরবিটালগুলো কিন্তু একই রকম। সুতরাং এদের কিন্তু এখন এনার্জি লেন্থ সমস্ত কিছু সেম। এইখানেই কিন্তু আমাদের হাইব্রিডাইজেশনের একটা ব্যাপক বড় সফলতা। ঠিক আছে, বিষয়টা জানা হলো। হাইব্রিডাইজেশন কিন্তু সবার ক্ষেত্রে হয়, হাফ ফিল্ড অরবিটালের ক্ষেত্রেও হবে, ফুল ফিল্ডের ক্ষেত্রেও হবে, এমটি অরবিটালের ক্ষেত্রেও হবে। আমি কি বললাম আবারও, হাইব্রিডাইজেশন কোন কোনগুলোর ক্ষেত্রে হবে, হাফ ফিল্ডের ক্ষেত্রেও হবে, এমটি অরবিটালের ক্ষেত্রেও হবে এবং ফুল ফিল্ডের ক্ষেত্রেও হবে। এগুলো জাস্ট বারংবার শুনলেই মনে থাকবে, আমি এতটা লিখছি না, ঠিক আছে। আচ্ছা, হাইব্রিড অরবিটালের সংখ্যা কত হবে, এই যে এখানে চারটে অরবিটাল একসঙ্গে ইন্টারমিক্স করে চারটেই ক্ষোভ তৈরি করেছে, এটাই মনে রাখলেই হবে যে দ্য নাম্বার অফ হাইব্রিড অরবিটাল সমান কটা অরবিটাল ফর্ম করছে, যতগুলো ইন্টারমিক্স করছে, চারটে ইন্টারমিক্স করছে মানে চারটে হাইব্রিড অরবিটাল ফর্ম করবে। এই বিষয়গুলো জাস্ট আমারও বলতে ভীষণ বোরিং লাগছে, বলবো না, এগুলো আপনারা জানেন, যারা এই ভিডিওটা দেখছেন তারাই জানেন। এবার যে বিষয়টা একটুখানি আমাদের জেনে রাখতে হবে সেই বিষয়টা এবার বলবো। হাইব্রিডাইজেশন ক্যালকুলেশন করে আমি কিন্তু একটা কম্পাউন্ডের জিওমেট্রি জানতে পারবো, আমরা সেটা জানবো, ঠিক আছে। হাইব্রিডাইজেশন যদি আমাদের জানা থাকে তাহলে আমরা সেইখান থেকে একটা কোনো একটা কম্পাউন্ডের কিন্তু জিওমেট্রি জানতে পারবো, এটা কিন্তু পরীক্ষায় আসবে। আমাদের কোনো কম্পাউন্ডের হয়তো জিওমেট্রি কি হবে সেটা কিন্তু আমাদের পরীক্ষাতে আসতে পারে।
আজকাল নেট সেটে এই ধরনের প্রশ্নই আসছে, সুতরাং আমরা ধরে নিতে পারি এই ধরনের প্রশ্নগুলো আমাদের SLSTতে কিন্তু ফেস করতে হতে পারে। বেশ, আমরা একদম প্রথমেই SP, ধরুন একটা S এবং একটা P নিজেদের মধ্যে ইন্টারমিক্স করে SP ফর্ম করেছে। তাহলে SP যদি হাইব্রিডাইজেশন হয় তাহলে জিওমেট্রি কেমন হবে? সবসময় এইটা আমাদের একদম মুখস্থের মতো রাখতে হবে, মাথায় একদম ঢুকিয়ে নিতে হবে। SP মানে বলছে মানে সেটা কিন্তু লিনিয়ার হবে, তাই তো? হাইব্রিড অরবিটালে একটা লোক ছোট একটা লোক বড় হয়, সবসময় এটা কিন্তু লিনিয়ার হবে। কি হবে? লিনিয়ার। LINEAR। একটা এক্সাম্পল আমি দিয়ে দিই, যেমন BeCl2, এটা কিন্তু একটা লিনিয়ার মলিকিউল, ঠিক আছে? তাহলে এটা 1 নম্বর গেল। হাইব্রিডাইজেশন যদি আমি চেক করি, যদি সেখানে দেখি SP হাইব্রিডাইজেশন হচ্ছে, মানে সুতরাং সে সবসময় কিন্তু জিওমেট্রিক্যালি একটা লিনিয়ার কম্পাউন্ড হবে। বেশ, আমরা 2 নম্বরে যাব। SP2 যদি কোনো কম্পাউন্ড হয়, যদি SP2 যদি কোনো হাইব্রিডাইজেশন হয়, সেক্ষেত্রে সেটা ট্রাইঅ্যাঙ্গুলার প্ল্যানার হবে। ট্রাইঅ্যাঙ্গুলার প্ল্যানার। ট্রাইঅ্যাঙ্গুলার প্ল্যানার মানে কি? মানে তার এরকম 3টে অ্যাঙ্গেল থাকবে মোটমাট কথায়, তাই তো? ট্রাইঅ্যাঙ্গুলার প্ল্যানার মানে তার 3টে এরকম অ্যাঙ্গেল থাকবে, ঠিক আছে? একটা এক্সাম্পল বলতে আচ্ছা বেশ, BF3 কিন্তু একটা ট্রাইঅ্যাঙ্গুলার প্ল্যানারের উদাহরণ। তাহলে SP হলে লিনিয়ার হচ্ছে, SP2 যদি হয় তাহলে আমরা চোখ বন্ধ করে বলবো সেটা ট্রাইঅ্যাঙ্গুলার প্ল্যানার হবে, ঠিক এরকম দেখতে। বাদ বাকিগুলো একটু দেখে নেব। হাইব্রিডাইজেশন যদি আমাদের হাইব্রিডাইজেশন দিয়ে চেক করতে হয়, সেটা অনেক সহজও হয়, কারণ হাইব্রিডাইজেশনটা ক্যালকুলেশন করাও ভীষণ সহজ। আমি ক্যালকুলেশনে আসছি। এবার যদি আমার SP3 হয়, SP3 হলে সেটা কি হবে? জিওমেট্রিক্যালি টেট্রাহেড্রাল। কীরকম দেখতে হবে? অনেকটা এরকম, ঠিক আছে? দেখতে হবে কিন্তু এরকম। উদাহরণ হিসেবে আমি CH4কেও ব্যবহার করতে পারি। বেশ, এরপরে যদি SP3D হয়, হাইব্রিডাইজেশন SP3 যদি D হয়, সেক্ষেত্রে কিন্তু কি হবে? সেক্ষেত্রে হবে TBP, ট্রাইঅ্যাঙ্গুলার বাইপিরামিডাল। ট্রাইঅ্যাঙ্গুলার নয়, ট্রাইগোনাল, GONAL, ট্রাইগোনাল ট্রাইঅ্যাঙ্গুলার বাইপিরামিডাল, ঠিক আছে? এটা দেখতে কীরকম হবে? প্রথমে হচ্ছে ট্রাইঅ্যাঙ্গুলার, তারপরে বাইপিরামিড। এই দেখুন, এটা একটা পিরামিড, আবার নিচ থেকে যদি আমি দেখি তাহলে এটা আরেকটা পিরামিড, ঠিক আছে? তাহলে ঠিক এরকম দেখতে হবে। এটা আমি ধরে নিলাম একটা সেন্ট্রাল অ্যাটম, তার এই 3টে কোণা থাকবে, ট্রাইঅ্যাঙ্গুলার বাইপিরামিড, উপরে একটা নিচে একটা, উপর থেকে একটা পিরামিড নিচ থেকে একটা পিরামিড, ঠিক আছে? এর ক্ষেত্রে এক্সাম্পল হিসাবে আমরা কি নিতে পারি? ট্রাইঅ্যাঙ্গুলার বাইপিরামিড PF5 হতে পারে, ঠিক আছে? বেশ, আমাদের এগুলো একটু মনে রাখতে হবে যে SP3D হলে TBP হয়, ট্রাইগোনাল বাইপিরামিড। SP3 হলে টেট্রাহেড্রাল। SP2 হলে কি হয়? SP2 হলে এখানে আমরা লিখেছি ট্রাইঅ্যাঙ্গুলার প্ল্যানার। একটা হচ্ছে ট্রাইগোনাল আর একটা হচ্ছে ট্রাইঅ্যাঙ্গুলার। আমি নিজেই দুটো বলার সময় আমি উল্টে ফেলি, যাই হোক, আপনারা একটু সঠিকভাবে দেখে নেবেন। এরপর যদি SP3D2 হয়, মনে রাখতে হবে সেটা হয়ে যাবে অক্টাহেড্রাল, ঠিক আছে?
এবার যদি sp3 d3 হয়ে যায় সেক্ষেত্রে হবে পেন্টাগোনাল বাইপিরামিড। হ্যাঁ, পেন্টাগোনাল বাইপিরামিড, পেন্টাগোনাল পেন্টাগোনাল বাইপিরামিডাল হবে। বেশ, পেন্টাগোনাল বাইপিরামিডাল দেখতে কীরকম হয়, এইটা যদি সেন্ট্রাল অ্যাটম হয় তাহলে এরকম হয় পেন্টাগোনাল, আর উপরে একটা দাগ থাকে, নিচে একটা দাগ থাকে, তার সঙ্গে এটা একটা মানে উপর থেকে একটা পিরামিডের মতো, নিচ থেকে আর এক মানে আচ্ছা দেখা যাচ্ছিল না এতক্ষণ, আমি খেয়াল করিনি। এই যে প্রথমে হচ্ছে একটা পেন্টাগোনাল, 5টা কর্নার থাকবে, এটা হচ্ছে পেন্টাগোনাল বাই পিরামিড। উপর থেকে একটা এরকম পিরামিড থাকবে এবং আর একটা হচ্ছে নিচ থেকে একটা পিরামিড থাকবে, তাহলে সেটা হয়ে যাবে পেন্টাগোনাল বাই পিরামিড। মোটামুটি sp3 d3 পর্যন্ত জানলেই SLST কভার হয়ে যাবে, কোথাও কোনো অসুবিধা নেই। এবার আমি কি করব, একটা ক্যালকুলেশন আমি একটু দেখিয়ে দেব। আচ্ছা, হাইব্রিডাইজেশনটা কি ভীষণ বোরিং লাগছে? আমি আরেকবার একটুখানি সাম আপ করে দিই। কিছুই না, জাস্ট হচ্ছে আপনাদের জেনে রাখার জন্য, শিক্ষক বা শিক্ষিকা হয়ে যাওয়ার পর এই বিষয়টা ছাত্রছাত্রীদের সঙ্গে মজা করে গল্প করে বলতে পারবেন যে এইখানেই হাইব্রিডাইজেশনের জন্ম। ওটা কখনো পরীক্ষায় আসবে না কোনো দিনই, এই পর্যন্ত টার্মটা আপনারা মানে উপেক্ষা করে যেতেই পারেন, পরীক্ষায় কোনো দিনই আসবে না। যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন থেকে আমরা জিওমেট্রি নির্ণয় করতে পারি এবং সেখান থেকে মনে রাখতে হবে SP হলে লিনিয়ার হবে, SP2 হলে ট্রাইঅ্যাঙ্গুলার প্ল্যানার হবে, SP3 হলে টেট্রাহেড্রাল হবে, SP3D হলে TBP ট্রাইগোনাল বাইপিরামিডাল হবে, SP3D2 হলে অক্টাহেড্রাল, SP3D3 হলে পেন্টাগোনাল বাইপিরামিডাল। এইটা মাথায় রাখতে হবে, এই ছকটা মাথায় রাখতে হবে। এবার হচ্ছে এই যে SP3 হবে না SP2 হবে, এই বিষয়টা আমরা জানবো কোথা থেকে? সবসময় তো দেখা গেল যে আমরা যেরকম গতানুগতিক যে ধারায় আমরা পড়ে এসেছি, আমরা জানি যে যেরকম কার্বনের হাতে চারটে হাইড্রোজেন আছে, তাহলে 1 2 3 4 যদি হয় তাহলে সেটা SP3 হবে। এই রকম ছাড়াও অনেক কঠিন যে মানে জটিল যে কম্পাউন্ডগুলো, সেগুলোর ক্ষেত্রে সবসময় আমরা এরকম এঁকে এঁকে দেখব, সেটা কি সম্ভব নয়। তাহলে একটা আমাদের ক্যালকুলেশনের একটা প্রসিডিউর রয়েছে। একটা তো হচ্ছে ডাইরেক্ট আমরা স্ট্রাকচার থেকে এরকমভাবে করতে পারি, ঠিক আছে, এটা হচ্ছে ডাইরেক্ট স্ট্রাকচার থেকে, তবে সেটা স্ট্রাকচারটা আপনার জানা দরকার। সবসময় সমস্ত কিছুর স্ট্রাকচার তো আমাদের জানা নাও থাকতে পারে, সেই জন্য আমি এই ঝঞ্ঝাটে যাবই না, কারণ আমার তো আর CH4 এর স্ট্রাকচার দিয়ে প্রশ্ন আসবে না, কিংবা আমাদের জানা জিনিসগুলো দিয়ে আসবে না, আসবে খুব জটিল বিষয়গুলো দিয়ে। সেটার ক্ষেত্রে সবথেকে সহজ হচ্ছে ফর্মুলা জানা। তাহলে ফর্মুলাটা আমাকে জেনে নিতে হবে। ফর্মুলাটা কি? জেডকে আমরা হাইব্রিডাইজেশন জেড দিয়ে আমরা ডিনোট করছি। হাইব্রিডাইজেশনের ফর্মুলাটাই হচ্ছে হাফ অফ নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম, ঠিক আছে, প্লাস দিয়ে কোনো নেগেটিভ চার্জ যদি থাকে, মাইনাস দিয়ে কোনো পজিটিভ চার্জ যদি থাকে, এবং প্লাস দিয়ে নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম, নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম। নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম যেমন ফ্লোরিন হতে পারে, হাইড্রোজেন হতে পারে, ক্লোরিন হতে পারে, মোনোভ্যালেন্ট যারা আর কি, ঠিক আছে। এই হচ্ছে তাহলে আমার সূত্রটা কি আবার একবার আমরা বলবো। এই সূত্রটাকে মাথার একদম ভিতরেই ঢুকিয়ে নিতে হবে, যেখানে ঢোকালে আর কখনো সূত্রটা বেরিয়ে আসবে না, সেখানে ঢুকিয়ে ফেলতে হবে মাথার। বেশ, তাহলে জেড সমান কি? হাফ অফ নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম, মানে এই যে সেন্ট্রাল অ্যাটম মানে এই যে সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন কত সেটা লিখতে হবে, প্লাস কি? প্লাস হচ্ছে যদি পজিটিভ কোনো চার্জ উপরে থাকে সেটাকে বাদ দেবো, যদি নেগেটিভ থাকে সেটাকে যোগ করব,
আর একই সঙ্গে দেখে নেব এই সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে কানেক্টেড যে সমস্ত অ্যাটমগুলো রয়েছে সেগুলো যদি মোনোভ্যালেন্ট হয় তাহলে নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম, এক্ষেত্রে যেমন 4 আছে তাহলে যোগ 4 হবে। কিন্তু যদি দেখা গেল এখানে এমন কোনো অ্যাটম আছে যেটা কিন্তু মোনোভ্যালেন্ট নয়, সেক্ষেত্রে কিন্তু যেমন যদি নাইট্রোজেনের কোনো NO2 কিংবা মানে অন্য কোনো একটা কম্পাউন্ড থাকে, কিংবা দেখা গেল আমি কি এক্সাম্পল দেবো বুঝতে পারছি না, কি এক্সাম্পল দেবো, ফ্লোরিন ক্লোরিন এগুলো ছাড়া PA4 না, সেটাও তো হচ্ছে। যাই হোক, এমন কোনো কম্পাউন্ড যেগুলো হাইড্রোজেন কিংবা হ্যালোজেন ছাড়া যদি কোনো কিছু থাকে সেগুলো এখানে যোগ হয়ে যাবে, ঠিক আছে। নাম্বার অফ মোনোভ্যালেন্ট, যারা মোনোভ্যালেন্ট তারাই কিন্তু যোগ হবে, মোনোভ্যালেন্ট না হলে যোগ হবে না। যার ক্ষেত্রে এক কথায় বলতে গেলে মানে +1 কিংবা -1 যার হচ্ছে অক্সিডেশন স্টেট থাকে সবসময়, ঠিক আছে। ভ্যালেন্সি মানে যুক্ত হওয়ার, মানে একটা ইলেকট্রন সে ছাড়বে অথবা একটা ইলেকট্রন সে গ্রহণ করবে, এটাই হচ্ছে তাহলে ফর্মুলা। এবার আমি যদি এর ক্ষেত্রে, আচ্ছা এর ক্ষেত্রে আমি NH3 ক্ষেত্রে করি, তাহলে এই জেডটা আমি কীভাবে ডিনোট করব, তাহলে হাফ অফ নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন, হাইড্রোজেনের ক্ষেত্রে 5 হবে ভ্যালেন্স ইলেকট্রন, এখানে প্লাস মাইনাস কিছু নেই, ঠিক আছে। তারপরে কি আছে, এটা কিন্তু এই পুরোটা যা হবে সেটাকে বাই করতে হবে 2 দিয়ে, প্লাস এখানে মোনোভ্যালেন্ট ইলেকট্রন হাইড্রোজেন রয়েছে 3টে, তাহলে কি হয়ে যায় 5 আর 3 8/2, তাহলে হয়ে গেল 4। এখানেও আমরা কিন্তু করেছিলাম 4, তাহলে 4 এখানে হয়ে গেল, মানে আমরা জানি এটা হয়ে যাবে sp3, তাই তো। 5 হয়ে গেলে sp3d, তারপরে 6 হয়ে গেলে sp3d2, 7 হয়ে গেলে sp3d3, ঠিক, আমরা এগুলো জানি। তাহলে এই পর্যন্ত জানলেই হবে হাইব্রিডাইজেশন সংক্রান্ত। হাইব্রিডাইজেশনের যে প্রশ্নই আসুক না কেন আমি সূত্রে ফর্মুলাতে বসাবো, আর 4 হলে কত হবে, 5 হলে কত হবে, 6 হলে কত হবে, 7 হলে কত হবে সেটা আমি বলেই দিলাম। আর এই রেসপেক্টেড আমি যদি এই হাইব্রিডাইজেশনটা নির্ণয় করে ফেলি, তাহলে হাইব্রিডাইজেশনের রেসপেক্টে তার জিওমেট্রিটা কী হবে সেটা আমি ছকে আগেই করিয়ে দিয়েছি, সুতরাং চিন্তার কিছু নেই। হাইব্রিডাইজেশন নিয়ে কোনো প্রশ্ন যদি আসে তাহলে এর বাইরে যাবে না। এর পরেও যখন কেমিক্যাল বন্ডিং পুরো শেষ হয়ে যাবে তখন আমি র্যাপিড প্র্যাকটিস করাবো, সেক্ষেত্রে হাইব্রিডাইজেশন নিয়ে প্রচুর প্রশ্ন উত্তর থাকবে, যেগুলো কিন্তু নেট সেটে এসছে, কিংবা এই একটা মাদ্রাসা সার্ভিস কমিশন যে পরীক্ষা হলো তারও প্রশ্ন আমরা কিন্তু এখানে ডিসকাস করে দেবো, সেখান থেকেও কেমিক্যাল বন্ডিংয়ের কোনো যদি প্রশ্ন থাকে সেটাও আমি এখানে আলোচনা করে দেব। ভীষণ ভালো থাকুন।